রহমতুল্লাহ। সুপ্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা অথবা যারা এসএসসি পরীক্ষার্থী অর্থাৎ যারা সামনে এসএসসি পরীক্ষা দেবে, সো ভাইয়ারা তোমাদের জন্য আজকে নিয়ে আসলাম হচ্ছে তোমাদের বই পড়া যে গল্পটি রয়েছে বাংলা ফার্স্ট পার্ট বইয়ের। সো এই বই পড়া গল্প থেকে দুটি সিকিউ নিয়ে আলোচনা করব এবং তোমরা জানো যে বাংলা বিষয়ের সিকিউ এর কথা বলতে গেলে তোমরা দুই একটি সিকিউ করলেই মূলত তোমাদের ক্লিয়ার হয়ে যায়, বাট আমি যেটা বলি সেটা হচ্ছে সিকিউ করারও কোনো প্রয়োজন হয় না। বিকজ তুমি যদি বইয়ের যে গল্পটা আছে অর্থাৎ যে গল্প থেকে সিকিউ পড়বা, সেই সিকিউটা পড়ার আগে তুমি যদি বইয়ের গল্পটা ভালোভাবে বুঝে কভার করতে পারো তাহলে তোমার সিকিউ পড়ার কোনো দরকার হবে না। এটা আমি জানি, বাট তবুও আমরা সিকিউ করি যাতে আমাদের বুঝতে আর কোনো সমস্যা না থাকে, অথবা আমরা সিকিউ মূলত এই জন্য করি যে গল্পটা আমরা ভালোভাবে বুঝতে পারছি কিনা সেটা যাচাই বাছাই করার জন্যই মূলত আমরা সিকিউ সমাধান করি। সো সিকিউ সমাধান করার আগে তুমি যদি গল্প না পড়ে যদি তুমি সিকিউ সমাধান করো শুধু, তাহলে কিন্তু তুমি একটা মারাত্মক বাস খাবে। কেননা গল্প যদি না পড়ো, না বুঝে পড়ো, তাহলে কিন্তু কখনোই তোমার দ্বারা সিকিউ হবে না। তুমি মুখস্থ করবা, কয়টা মুখস্থ করতে পারবা না। সো এর আগের ক্লাসে আমি তোমাদেরকে বই পড়া গল্পটির সবচেয়ে সেরা একটা ক্লাস দিয়েছি, যেটা তোমরা ইউটিউব ফেসবুক যেখানেই ঘরো কোথাও পাবে না। সেই রকম একটা কিন্তু ক্লাস দিয়েছি বই পড়া গল্প নিয়ে, এবং সেইটা করলে আমি জানি বই পড়া গল্প যেটা তোমরা কঠিন মনে করো যে এটা আসলে অনেক কঠিন, পড়া যায় না, অনেক হার্ড শব্দ ইউজ করা হয়েছে, বাট আমি কিন্তু একদম সহজভাবে ভেঙে ভেঙে তোমাদের সাথে আলোচনা করেছি এবং স্ক্রিন রেকর্ড নয়, সেটা কিন্তু আমি তোমাদেরকে প্র্যাকটিক্যালি করাইছি। ওকে, সো তোমরা প্লিজ সেই ভিডিওটা দেখে নেবে আমার এই চ্যানেলে, ক্লাসগুলো বিডির চ্যানেলে ঢোকার পর তুমি প্লে লিস্ট অপশনে গেলে এসএসসি বাংলার যে প্লে লিস্টটা পাবে সেখানে শুধু বই পড়া গল্প নয়, সব গল্প ইনশাল্লাহ পেয়ে যাবে। ওকে, সো সেখান থেকে বই পড়া গল্পটির ভিডিওটা তোমরা আগে প্লিজ দেখে নিবে, কেননা ওটা না দেখলে তোমরা পারবে না, এটাই নিশ্চিত। সো ভাইয়েরা, তাহলে আমরা আজকে কি পড়বো বলো তো? আজকে আমরা পড়বো হচ্ছে তোমাদের সিকিউ, দুইটা সিকিউ। আমরা যদি বইয়ের ক্ষেত্রে লক্ষ্য করি, বইয়ের ক্ষেত্রে তোমাদের বহু নির্বাচনী আছে, বহু নির্বাচনী নিয়ে আরেকটি ক্লাস আর সিকিউ নিয়ে একটি ক্লাস আজকে। সো দেখো, বইয়ের যে সিকিউটা আছে এটাও তো আমরা ইনশাল্লাহ সমাধান করবো, এই যে সৃজনশীল যে জাতীয় জীবনধারা। ওকে, সেই সৃজনশীলটাও সমাধান করবো। আচ্ছা, তাহলে আমরা সৃজনশীলে চলে যাই। প্রথমত এই সৃজনশীলে, সো দেখো সিকিউটা আমি তোমাদের জন্য এখানে লিখে রেখেছি, মানে এখানে আছে, এখানে উত্তর সহ পাবে তোমরা। সো প্রথমে আমরা সিকিউ এর উদ্দীপকটা পড়বো এবং তারপর তোমাদেরকে বুঝতে হবে যে এটা গল্পের কোন দিকে হিট করছে। আর হচ্ছে এখানে আমি যদি গল্পের মেইন ভাবটা একবার বলি, যে বই পড়া বিষয়টা হচ্ছে কি, আমরা শুধু টাকা উপার্জনের জন্য বই পড়ি, অন্যথায় আমরা এমনি এমনি বা আমাদের কল্যাণের স্বার্থে বই পড়ি না। আচ্ছা, এখন একটু খেয়াল করো, আমরা উদ্দীপকটা একটু পড়ে নেই। দেখো, উদ্দীপকে বলা হয়েছে যে জাতীয় জীবনধারা গঙ্গা যমুনার মতোই দুই ধারায় প্রবাহিত হয়। অর্থাৎ আমাদের জীবনধারাটা, আমি একটু তোমাদেরকে উদ্দীপকটা ব্যাখ্যা বিশ্লেষণ করে বুঝাবো, এতে হয়তো একটু দেরি হতে পারে বা একটু ক্লাসটা লং হতে পারে, সো তোমরা এটা মাইন্ডে নিও না। একটু খেয়াল করো যে আমাদের জাতীয় জীবনধারা হচ্ছে গঙ্গা যমুনার মতো দুই ধারায় প্রবাহিত হয়। আচ্ছা, দুটা ধারা, আমাদের এক কথায় জীবনধারা দুটা ধারা আছে। এক ধারার নাম হচ্ছে আত্মরক্ষা বা স্বার্থ প্রসার, এই জিনিসটা একটু মনে রাখবা। অর্থাৎ এইখানে আমাদের জীবনধারার আমরা যত কাজ করি প্রত্যেকটা কাজ হচ্ছে দুই প্রকার। আচ্ছা, এইখানে একটা কাজের উদাহরণ দেওয়া হয়েছে যে একটা হচ্ছে আত্মরক্ষা বা স্বার্থ প্রসার, আবার আরেক কাজের নাম হচ্ছে বা আরেক ধারার নাম হচ্ছে আত্মপ্রকাশ বা পরমার্থ বৃদ্ধি। এখন বলবা যে ভাই এখানে আলাদা রং করার কি প্রয়োজন আছে, একটু পরেই বুঝবা। এবার একটু খেয়াল করো, আবার দেখো আবার কি বলা হয়েছে, যে একদিকে যুদ্ধ বিগ্রহ মামলা ফ্যাসাদ প্রভৃতি কদর্য দিক, আবার একটু খেয়াল করো যে অন্য দিকে বা অপর দিকে সাহিত্য শিল্প ধর্ম প্রভৃতি কল্যাণপ্রদ দিক। আবার একটু খেয়াল করো যে একদিকে শুধু কাজের জন্য কাজ, আবার একটু খেয়াল করো অন্য দিকে বা অপর দিকে আনন্দের জন্য কাজ। আবার একটু খেয়াল করো একদিকে সংগ্রহ, আবার একটু খেয়াল করো ওর আরেক দিকে বা অন্য দিকে সৃষ্টি। এই যে এতগুলো কথা আমরা বললাম, এখানে মূলত কি বোঝাচ্ছে একটু খেয়াল করবা। সবুজ চিহ্ন যেগুলো আছে ভাইয়া, সেগুলো হচ্ছে আমাদের স্বার্থ। অর্থাৎ আমাদের স্বার্থ মানে কি, এক কথায় আমি যদি বলি পেট চালানো বা অর্থ উপার্জন। সবুজ যেগুলো আছে এগুলো হচ্ছে আমাদের নিজস্ব স্বার্থর জন্য আমরা করি। আর যেগুলো হচ্ছে তোমরা বেগুনি কালার দেখতে পাচ্ছ রং করা, সেগুলো হচ্ছে আমরা নিজেদের যে ভবিষ্যৎ গড়া বা নিজেদের যে জ্ঞানের ভান্ডারকে বড় করা, এইটার জন্য করি। বাট এইটা আমরা কিন্তু করি না, অর্থাৎ কল্যাণের কাজ আমরা করি না, আমরা শুধু টাকার দিকটা দেখি, যে টাকার দিক হচ্ছে সবুজ অংশ আর বেগুনি অংশ হচ্ছে আমাদের কল্যাণের দিক। ঠিক একই ভাবে আমরা কিন্তু জানি আমাদের গল্পের, অর্থাৎ বইয়ে যে আমরা গল্পটা পড়েছি সেই গল্পেও কিন্তু আমাদের বই পড়ার দুইটা নিয়ম আছে। একটা
একটা হচ্ছে টাকার জন্য বা অর্থনৈতিক ভাবে যেটা আমরা বেছে নেই, আর একটা হচ্ছে কল্যাণের জন্য বই পড়া যেটা আমরা বেছে নেই না। তাহলে আশা করি দুইটা জিনিস তোমরা সম্পূর্ণভাবে ধরতে পারছো। এইবার একটু খেয়াল করো, যে জাতি দ্বিতীয় দিকটির প্রতি উদাসীন থেকে শুধু প্রথম দিকটি সাধনা করে, দ্বিতীয় দিক মানে কি, যেটা হচ্ছে আমাদের, যেটা হচ্ছে ভালো দিক, অর্থাৎ দ্বিতীয় দিক কি আমাদের কল্যাণের দিক, আর প্রথম দিক হচ্ছে টাকার দিক, জিনিসটা একটু জাস্ট খেয়াল করবে। তাহলে দ্বিতীয় দিকটির প্রতি উদাসীন থেকে, অর্থাৎ আমাদের কল্যাণের দিকটির প্রতি উদাসীন থেকে শুধু কি করে, প্রথম দিকের সাধনা করে, অর্থাৎ শুধু টাকা অর্থনৈতিক ভাবে কিভাবে উন্নতি করা যায় এই সাধনা করে, সে জাতি কখনো উঁচু জীবনের অধিকারী হতে পারে না। আশা করি বুঝতে পারছো গল্পের কোথায় হিট করছে, কিভাবে উত্তর করতে হবে, তোমার কিন্তু ফুলফিল ভাবে ক্লিয়ার ভাইয়া। ওকে, তাহলে আবারও বলে নিচ্ছি, সবুজ অংশগুলো হচ্ছে অর্থনৈতিক ভাবে স্বাবলম্বী হওয়ার জন্য যা যা করা হয়, আর যে বেগুনি অংশগুলো এগুলো হচ্ছে আমাদের কল্যাণের জন্য নিজস্ব উদ্যোগে পড়াশোনা করা বা জানা বা কাজ করা। ওকে ভাইয়া, ক্লিয়ার? আচ্ছা, এইবার একটু খেয়াল করো ক নম্বরে কি বলা হয়েছে, যে ভার ও ভবানী অর্থ কি। আমরা যদি বইয়ের গল্পের দিকে তাকাই, ওখানে কিন্তু বলা হয়েছে যে জাতি জ্ঞানের ভান্ডারে শূন্য সে জাতি ধনের ভারেও ভবানী, অর্থাৎ জ্ঞানের ভান্ডারে যাই শূন্য তার অর্থের ভান্ডারেও সে শূন্য। ইট মিনস ভারেও ভাবানী মানে হচ্ছে ভাইয়া তোমার শূন্য বা রিক্ত। একটু খেয়াল করো, উত্তরটা দেয়া আছে যে ভার ও ভবানী অর্থ হচ্ছে রিক্ত বা শূন্য। এখন তোমাদেরকে একটা আমি ট্রিক্স বলে দিচ্ছি, যে সিকিউ যখন করবা ক নম্বরের উত্তরটা শুধু মেইন উত্তরটা লিখবা উইদাউট মিস্টেক, মানে কোনো প্রকার বানান ভুল ছাড়া শুধু কি করবা, শুদ্ধ অর্থটা লিখবা বা শুধু উত্তরটা লিখবা। যেমন কি এখানে কি বলা হয়েছে, যে ভারেও ভাবানী অর্থ কি, তুমি লিখবা হচ্ছে রিক্ত বা শূন্য, এইটুকু লিখলেই তোমার হয়ে যাবে। এমনিতেই বাংলা পরীক্ষায় কিন্তু সময় কম পাওয়া যায়, আশা করি বিষয়গুলো তোমরা জানো। আর ক নম্বরের উত্তর তোমাদের 1 পয়েন্টই লিখতে হবে, এখানে তোমরা 1 মার্ক নিশ্চিতভাবে কাভার করতে পারবে বা 1 মার্ক পাবে। আচ্ছা, এর পরবর্তীতে খ নম্বর। আচ্ছা, এই খ নম্বরে কিন্তু আমাদের আছে 2 মার্ক, তাহলে এটা আমরা 2টা পয়েন্টে ভাগ করে লিখবো। আবার গ নম্বরে 3 মার্ক, মানে হচ্ছে 3 পয়েন্টে ভাগ করে লিখবো, ঘ নম্বরে 4 পয়েন্টে ভাগ করে লিখবো। এইভাবে যদি তুমি লিখো তাহলে সৃজনশীলে তুমি 10-এ 10 পাবা, এটা নিয়ম ভাইয়া। ওকে, অনেকেই বলে সৃজনশীলে 10-এ 10 দেয় না, 9-8 দেয়, বাট ভাইয়া মনে রাখবা, তুমি যদি এইরকম পয়েন্ট আকারে মার্ক অনুযায়ী পয়েন্ট আকারে লিখো, যেমন প্রথমটা তুমি 1 পয়েন্টে লিখবা, দ্বিতীয়টা তুমি 2টা পয়েন্ট করবা। ওকে ভাইয়া। আচ্ছা, এখন খেয়াল করো, খ নম্বরে বলা হয়েছে যে অন্তর্নিহিত শক্তি বলতে কি বোঝানো হয়েছে। ভাইয়া আমি যদি বলি, আমরা কিন্তু বইয়ে পড়েছিলাম সুপ্ত শক্তি, বা আমাদের ভিতরে বা সবার ভিতরে, তোমাদের ভিতরে কিছু লুকায়িত শক্তি আছে, যেগুলো কোনো টিচার বা কোনো মাস্টার যারা তোমাদেরকে শিক্ষাদান করে, তারা কিন্তু তোমার মনের গভীরের এই যে সুপ্ত বা লুকায়িত শক্তি, এগুলো জাগ্রত করতে পারে। ইট মিনস অন্তর্নিহিত শক্তি বলতে তোমার ভিতরে লুকিয়ে থাকা সুপ্ত শক্তিকে বোঝায়। এইটা হচ্ছে তুমি 1 পয়েন্টে লিখবা, আর একটু বিশ্লেষণ করে তুমি 2য় পয়েন্টে লিখবা। আমরা যদি উত্তরটা খেয়াল করি, একটু খেয়াল করো, 1-এর খ নং প্রশ্নের উত্তর এইভাবে তুমি লিখবা। দেখো, একটা পয়েন্ট দেওয়া হয়েছে যেটাতে আমরা মেইন কথাটা বলছি, যে অন্তর্নিহিত শক্তি বলতে ভেতরের বা অভ্যন্তরীণ শক্তিকে বোঝায়, অর্থাৎ আমাদের মনের ভিতরে বা আমাদের দেহের ভিতরে। এটি হচ্ছে নিজের মনকে গড়ে তোলার শক্তি, এটা হচ্ছে অন্তর্নিহিত শক্তি। তাহলে এক কথায় আমরা 1 পয়েন্টে লিখলাম, আরো একটা পয়েন্ট করব, যেহেতু 2 মার্ক, তাহলে এই পয়েন্টে আমরা কি করব, এই অন্তর্নিহিত শক্তি জিনিসটা একটু বিশ্লেষণ করব। যে দেখো, আমি যেটা তোমাদেরকে বললাম, যে প্রতিটি মানুষের মাঝেই নিহিত রয়েছে সুপ্ত শক্তি, মানে লুকায়িত শক্তি। প্রকৃত প্রকৃত শিক্ষার ছয়, এটা হচ্ছে শিক্ষা হবে ভাইয়া। ওকে, সো এখানে অনেকগুলো বানান মিস্টেক আছে, যেখানে এইরকম বল বল লেখা থাকবে এবং মাঝে একটা কাটা দেওয়া থাকবে, ইট মিনস হচ্ছে যুক্ত খ। এই জিনিসটা একটু খেয়াল রাখবে, এখানে আমার মিস্টেক হয়েছে। তো সো দেখো, প্রকৃত শিক্ষার ছয় তা জাগ্রত হয়। প্রকৃত শিক্ষা হয়ে যায়, আমি বললাম যারা তোমাদেরকে শিক্ষা দেয়, মাস্টার বা টিচার, তাদের মাধ্যমে তোমার এই সুপ্ত শক্তি কি হয় ভাইয়া, জাগ্রত হয়ে ওঠে। এরপরে দেখো, স্বশিক্ষিত, এই যে এখানেও কিন্তু এইরকম হয়েছে, মানে যুক্তক্ষরটা এইভাবে হয়েছে। তো দেখো, স্বশিক্ষিত ব্যক্তিরা নিজের ভেতরের এই শক্তিকে আবিষ্কার করতে পারেন, অর্থাৎ যারা নিজে নিজে শেখে তারা কি করতে পারে, এই শক্তিকে আবিষ্কার করতে পারেন। ভাইয়া আবারও বলতেছে, গল্প না পড়লে কিন্তু ভাইয়া তুমি একটা দারুণ ধরা খেয়ে যাবা, পাবা না, এটা নিশ্চিত। এই শক্তি হচ্ছে অন্তর্নিহিত শক্তি, যা মানুষের মানসিক শক্তির পরিচয়, অর্থাৎ এই শক্তিটা দেহের শক্তি নয়, এই শক্তি দিয়ে তুমি ফাইট করতে পারবা না, বাট এই শক্তি হচ্ছে তোমার মানসিক শক্তি। এই শক্তির মাধ্যমে তুমি তোমার মনকে উদ্রেক করতে পারবা, যে আজকে আমি বাংলা কভার করব, কালকে আমি পরীক্ষায় গিয়ে 100-তে 100 পাবো। এটা হচ্ছে তোমার ভাইয়া সুপ্ত শক্তি।
ক্লিয়ার কথা। আচ্ছা, এর পরবর্তীতে গ নম্বর করি। সো গ নম্বরের ক্ষেত্রে আমরা 3টা পয়েন্টে লিখলে আমরা 3 মার্ক নিশ্চিত ভাবে পেয়ে যাব। বাট কথা হচ্ছে অবশ্যই তো আমাদের কি থাকতে হবে, মিল থাকতে হবে, উদ্দীপকের সাথে প্রাসঙ্গিক থাকতে হবে। সো দেখো গ নম্বরটা মাস্ট বি উদ্দীপক থেকেই আসবে। দেখো কি বলা হয়েছে, যে উদ্দীপকে বর্ণিত প্রথম দিকটি, ভাইয়া বলো তো প্রথম দিক কোনগুলো? ওই যে সবুজ কালি যেগুলো করা মনে আছে, এগুলো হচ্ছে প্রথম দিক। অর্থাৎ আমাদের জীবন হচ্ছে দুই ধারায় বিভক্ত, সবুজ কালার কালি করা একগুলো আর বেগুনি কালার কালি করা একগুলো। সবুজ কালার কালি করা গুলো হচ্ছে আমাদের প্রথম দিক, আর বেগুনি কালার কালি করা গুলো হচ্ছে দ্বিতীয় দিক। আর দ্বিতীয় দিকটা হচ্ছে ভাইয়া আমাদের নিজস্ব ভাবে পড়াশোনা করা বা কল্যাণ কাজে ব্যস্ত থাকা। আর প্রথম দিকটা হচ্ছে অর্থের লোভে অর্থনৈতিক ভাবে স্বাবলম্বী হওয়ার জন্য করা। ভাইয়া কথা বুঝতে পারছো? এবার একটু খেয়াল করো, উদ্দীপকের বর্ণিত প্রথম দিকটি অর্থাৎ অর্থের বিষয়গুলো, এইগুলো দিকটি বই পড়া প্রবন্ধের যে দিকটিকে ইঙ্গিত করে। ভাইয়া ক্লিয়ার? কিন্তু তোমরা কিন্তু মানে নিশ্চিতভাবে বুঝতে পারছো যে বই পড়ারও আমরা জানি দুইটা দিক, একটা হচ্ছে অর্থের লোভে অর্থাৎ চাকরি পাওয়ার লোভে বই পড়া, আর একটা হচ্ছে আমাদের নিজে থেকে স্ব উদ্যোগে বই পড়া। তাহলে ভাইয়া ওই যে চাকরি পাওয়ার বা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়ার বই পড়ার যে দিকটি আছে বই পড়া প্রবন্ধে, সেই দিকের সঙ্গে বা সেই দিককে কিন্তু ভাইয়া ইঙ্গিত করেছে। কে ইঙ্গিত করেছে? উদ্দীপকের বর্ণিত প্রথম দিকগুলো। ভাইয়া ক্লিয়ার কথা? এবার একটু খেয়াল করো, জাস্ট আমি 3টা ভাগে লিখবো। দেখো, একের গ নং প্রশ্নের উত্তর আমরা প্রথম পয়েন্টে মেইন কথাটাই লিখবো, সেটাতে তুমি 1 মার্ক পেয়ে যাবে। কি লিখবা? যে দেখো, উদ্দীপকে বর্ণিত প্রথম দিকটি বই পড়া প্রবন্ধের অর্থ উপার্জনের নিমিত্তে বিদ্যা চর্চার দিকটিকে ইঙ্গিত করে। আর যদি বলা হতো দ্বিতীয় দিকটি, তাহলে ওই যে ভাইয়া নিজে থেকে উদ্যোগ নিয়ে সাহিত্য বা কল্যাণ কার্যে আমাদের বই পড়া উচিত, সেই দিকটাকে ইঙ্গিত করতো। বাট যেহেতু এটা প্রথম দিকের বর্ণনা বলছে, ইট মিনস এটা হচ্ছে অর্থ উপার্জনের নিমিত্তে। আচ্ছা, এর পরবর্তী তুমি আরেকটা পয়েন্ট করবা, যেই পয়েন্টে তুমি কি করবা, দেখো যেই পয়েন্টে তুমি তোমার হচ্ছে পাঠ পরিচিতি তোমরা পড়ো, পাঠ পরিচিতি তোমাদের গল্পের পরে একটা ভাইয়া পাঠ পরিচিতি থাকে, ওই পাঠ পরিচিতিটার কিছু অংশ তুমি 2 নম্বর পয়েন্টে লিখবা। এটা গ আর ঘ নম্বরের ক্ষেত্রে আমি প্রতিটা সিকিউ ক্লাসে বলি, বাংলা সিকিউ ক্লাসে, যে গ আর ঘ নম্বরের দ্বিতীয় পয়েন্টে তুমি পাঠ পরিচিতি থেকে 2-3 লাইন লিখে দিবা। সো দেখো কি লিখবা, যে বই পড়া প্রবন্ধের লেখক প্রমথ চৌধুরী স্বেচ্ছায় বই পড়ার প্রতি গুরুত্ব আরোপ করেছেন। মানে স্বেচ্ছায়, নিজের ইচ্ছা, নিজে ইচ্ছা করে বই পড়তে হবে, অর্থের লোভে কেন বই পড়বো? আমাদের সমাজ ব্যবস্থা আমাদের সেই সুযোগটি দেয় না। আমাদের সমাজ ব্যবস্থা বলে না না, তোমার অর্থ উপার্জন করতে হবে ভাইয়া। অর্থ উপার্জনের চিন্তায় আমরা সবাই মশগুল, তাই যে বই পড়লে পেশাগত উপকার হবে বলে আমরা ভাবি, শুধু সেই বইই পড়ি। এভাবে বই পড়তে এভাবে বই পড়তে নেই কোনো আনন্দ। অর্থাৎ তুমি অর্থে উপার্জনের লোভে সারাদিন বই পড়তেছো, এটাতে কোনো আনন্দ পাবা না তুমি। আর নিজে থেকে যদি কোনো বই শখ করে তুমি পড়ো, সেটাতে আনন্দ আছে। আর এই চর্চার ফলে জাতি হিসেবে আমরা হয়ে উঠেছে কি অন্তঃসার শূন্য, অর্থাৎ আমাদের অন্তরের মধ্যে কি হয়েছে, সার শূন্য হয়ে গেছে। এই কথাটা আমরা কি লিখবো, গয়ের হচ্ছে 2 নং পয়েন্টে, এটা আমরা পাঠ পরিস্থিতি থেকে কিছু কথা লিখেছি। দেন হচ্ছে আমরা এখন বলবো যে এই যে গ নম্বরের যে উত্তরটা হবে, অর্থাৎ গ নম্বরে বলা হয়েছিল কি যে কোন দিকটিকে ইঙ্গিত করে, তাহলে আমরা এখন উদ্দীপকের যে প্রথম দিকগুলো আছে সেগুলো লিখবো, পাশাপাশি আমাদের বই পড়া প্রবন্ধের যে দিকগুলো আছে সেগুলো লিখলেই আমাদের হচ্ছে গ নম্বরটা ক্লিয়ার হবে। তো দেখো গ নম্বরের আমাদের তৃতীয় পয়েন্টে আমরা লিখবো যে উদ্দীপকে বলা হয়েছে জাতীয় জীবনধারা গঙ্গার যমুনার মতোই দুই ধারায় প্রবাহিত, অর্থাৎ এক কথায় উদ্দীপকের কিছু অংশ আমরা তুলে দেব, যে কি কি, একটি আত্মরক্ষা বা স্বার্থ প্রসার, অন্যটি আত্মপ্রকাশ বা পরমার্থ বৃদ্ধি, একটি কদর্য আর একটি কল্যাণের দিক, একটিকে কাজের জন্য কাজ, অন্যদিকে আনন্দের জন্য কাজ। বই পড়া প্রবন্ধেও বর্ণিত অর্থ উপার্জনের জন্য বই পড়ার প্রবণতার মিল রয়েছে উদ্দীপকের বক্তব্যের সঙ্গে। ভাইয়া ক্লিয়ার? আশা করি তোমরা বিষয়গুলো ধরতে পারছো এবং এগুলো তোমরা লিখতে পারবা। আচ্ছা, এর পরবর্তীতে আমরা একটু ঘ নম্বর দেখে, আমাদের ক্লাস এমনিতেই বড় হয়ে যাচ্ছে, আমি সাধারণত ক্লাস নিলে এইরকম বোঝানোর ক্ষেত্রে কিন্তু ক্লাসটা বড় হয়ে যায়। দেখো ঘ নম্বরে বলা হয়েছে উদ্দীপকের পরমার্থ বৃদ্ধির প্রতি যে গুরুত্ব দেওয়া হয়েছে তা বই পড়া প্রবন্ধের লেখকের মতকে সমর্থন করে, মন্তব্যটি বিচার করো। অর্থাৎ উদ্দীপকে যদি আমরা দেখি যে শেষের যে কথাটা দেখো, যে জাতি দ্বিতীয় দিকটির প্রতি উদাসীন থেকে শুধু প্রথম দিকটি সাধনা করে, অর্থাৎ কল্যাণ কাজ হবে বা আমাদের স্বশিক্ষিত হবার গেলে দ্বিতীয় কাজটা করতে হবে, সেইটার দিকে আমরা উদাসীন হয়ে প্রথম দিকটা অর্থাৎ অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়ার জন্য বই পড়ি, এই দিকটি সাধনা করে, সে জাতি কিন্তু উচ্চ জীবনের অধিকারী হতে পারে না। ইট মিনস হচ্ছে পরমার্থ বৃদ্ধির প্রতি কিন্তু গুরুত্ব দেওয়া হয়েছে উদ্দীপকে। এখন তোমাকে যেটা করতে হবে, যে আমাদের বই পড়া গল্পেও পরমার্থ বৃদ্ধির প্রতি গুরুত্ব দেওয়া হয়েছে, পাশাপাশি এখানেও পরমার্থ বৃদ্ধির
বৃদ্ধির প্রতি গুরুত্ব দেওয়া হয়েছে। এই যে দুইটা কি করে, সমর্থন করে লেখকের মতকে। ওকে, সো এইটাকে তোমাকে মন্তব্যটি বিচার করতে হবে। সো এটা আমরা 4 ভাগে ভাগ করব, অর্থাৎ একের ঘ নং প্রশ্নের উত্তর আমরা কি করব, 4টা পয়েন্টে লিখবো। প্রথম পয়েন্টে লিখবো হ্যাঁ মন্তব্যটি যথার্থ। কি লিখবো, মন্তব্যটি যথার্থ। ঘ নম্বরের ক্ষেত্রে এটা লিখতে হয়। সো দেখো, বই পড়া প্রবন্ধের লেখক সৃজনশীল সাহিত্য চর্চার প্রতি গুরুত্ব আরোপ করেছেন, যা উদ্দীপকে উল্লিখিত পরমার্থ অর্জনের নামান্তর, মানে একই রকম। সো এটাই হচ্ছে মন্তব্যটি যথার্থ, অর্থাৎ এখানে তুমি 1 মার্ক পেয়ে যাবা। এরপরে ভাইয়া আমি কিন্তু বলছি যে পাঠ পরিস্থিতি পড়ে থাকলে সেখান থেকে জাস্ট তুমি 2-3টা লাইন দ্বিতীয় পয়েন্টে তুলে দিবা। সো এটা তোমরা নিজে থেকেই করবা, এটা আমি পড়তেছি না। ওকে ভাইয়া, আচ্ছা এর পরবর্তী 3 নম্বর ধাপে এসে এই ঘ নম্বরের ক্ষেত্রে তুমি কি করবা, 3 নম্বর ধাপে এসে তুমি উদ্দীপকে কি বলা হয়েছে, বইয়ে কি বলা হয়েছে সেই জিনিসটা লিখবা। ওকে, আর 4 নম্বর ধাপে এসে যে উদ্দীপকের কথা এবং বইয়ের কথায় মিল আছে আমরা তা দেখতে পাইলাম, এই কথাটা লিখবা, তাহলেই তোমাদের ঘ নম্বর ক্লিয়ার। সো আমরা একটু দেখি যে 3 নম্বর ধাপে কি বলা হয়েছে ঘ নম্বরের। দেখো, উদ্দীপকের জাতীয় জীবন দ্বারা দুটি দিকের কথা বলা হয়েছে, একটি আত্মরক্ষা বা স্বার্থ প্রসার, অন্যটি আত্মপ্রকাশ বা পরমার্থ বৃদ্ধি। এখানে উল্লিখিত পরমার্থ অর্জনই জীবনের শ্রেষ্ঠ সাধনা। অর্থ লাভের মধ্য দিয়ে শুধু আত্মরক্ষা বা স্বার্থ প্রসার জীবনের লক্ষ্য হতে পারে না। জীবনের কদর্য দিকের পরিবর্তে সাহিত্য, শিল্প, ধর্ম প্রভৃতি কল্যাণকর দিক অর্জন করা প্রয়োজন। এর মাধ্যমে উঁচু জীবনের অধিকারী হওয়া যায় ভাইয়া। ওকে, তাহলে আমাদের জীবনে যদি আমরা উঁচু জীবনের অধিকারী হতে যাই, আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে পরমার্থ বৃদ্ধি করতে হবে। আমাদেরকে সাহিত্য, শিল্প, ধর্ম এগুলোর প্রতি কি করতে হবে, এগুলোর কল্যাণকর দিক আমাদের অর্জন করতে হবে। আমরা টাকার লোভ করে কোনো লাভ হবে না, এইটা বলা হয়েছে উদ্দীপকে। অপরদিকে 4 নম্বর পয়েন্টে তুমি এখন গল্পের উদাহরণ দিবা, যে আমাদের বইয়ের গল্পে কি বলা হলো। তো সেখানেও বলা হয়েছে যে জীবনে পরমার্থ অর্জনের প্রধান মাধ্যম হচ্ছে বই। বই পড়া প্রবন্ধে সে কথাই বলা হয়েছে। আমাদের শিক্ষিত শ্রেণী নিতান্ত বাধ্য না হলে বই পড়ে না, এতে উদরপূর্তি হয় না বলে। কেননা উদরপূর্তি মানে কি, আমরা টাকা পাই না, টাকা না পেলে আমরা তো পেট ভরাতে পারবো না, তাই না? তো আমাদের এই টাকার লোভে আমরা সাধারণত বই পড়ি, অন্যথায় আমরা বই পড়ি না। পরীক্ষা পাশ করা আর শিক্ষিত হওয়া এক কথা নয়। প্রকৃত শিক্ষিত হতে হলে জীবনের পরম সত্য বা পরমার্থকে উপলব্ধি করতে হবে এবং তা অর্জন করতে হবে। শিক্ষিত হতে হলে মনের প্রসার দরকার, এই প্রসারতার জন্যই বই পড়া আবশ্যক। এ কারণে প্রমথ চৌধুরী স্বতঃস্ফূর্তভাবে বই পড়ার প্রতি গুরুত্ব আরোপ করেছেন। তাই বলা যায় উদ্দীপকের পরমার্থ বৃদ্ধির প্রতি যে গুরুত্ব দেওয়া হয়েছে তা বই পড়া প্রবন্ধের লেখকের মতকে একদম সমর্থন করে। ওকে, সো আমাদের লেখকও এই কথা বলেছেন, পরমার্থ বৃদ্ধি করো, উদ্দীপকেও কিন্তু এই কথাই বলা হয়েছে। সো আমরা একটা সিকিউটা করলাম তোমাদের বই থেকে যে সিকিউটা রয়েছিল। সো এইবার আমরা দেখো, আমরা আরেকটা সিকিউ করব। সো যেটা হচ্ছে তোমাদের অন্য একটা সিকিউ, এটা হয়তো বোর্ড প্রশ্নে সম্ভবত এসেছিল। সো এই সিকিউটার দিকে একটু খেয়াল করো। আমরা যদি উদ্দীপকটা একটু পড়ি, যে এখানে বলা হয়েছে যে 10ম শ্রেণীর শিক্ষার্থী সৌমিকের পত্রিকার সাহিত্যের পাতাগুলোর প্রতি আগ্রহ বেশি। ওকে, অর্থাৎ কি 10ম শ্রেণীর শিক্ষার্থী সৌমিক, যার নাম, তার কি পত্রিকার সাহিত্যের পাতাগুলো, ভাইয়া একটু খেয়াল করছো কি, পত্রিকায় তার যে সাহিত্যর যে পাতাগুলো আছে, পত্রিকায় বিভিন্ন বিষয়ে লেখা থাকে, বাট যেখানে সাহিত্য বিষয়ে লেখা থাকে সেখানে হচ্ছে কিন্তু সৌমিকের আগ্রহ। এখন আমরা কিন্তু ভাইয়া জিনিসটা খেয়াল করছি যে সৌমিক কিন্তু ভাইয়া জীবনের অর্থ খুঁজে পাইছে, সে কিন্তু ভাইয়া নিজের কল্যাণ বা নিজে শিক্ষিত হওয়ার চেষ্টা করতেছে, অর্থাৎ নিজে নিজে শিখার চেষ্টা করতেছে। যেহেতু সে কি করতেছে, সে কিন্তু ভাইয়া সাহিত্য পড়তেছে। আর আমরা যদি ওই বই পড়া গল্পে খেয়াল করি, সেখানেও কিন্তু কবি বলেছেন তোমরা সাহিত্য পড়ো, এতে তোমরা নিজে নিজে শিক্ষিত হবে। আর টাকা উপার্জনের লোভে তোমরা পড়ো না। তাহলে কিন্তু শ্রমিক এখানে ভালো কাজ করতেছে, সে নিজে নিজে পড়তেছে, অর্থাৎ সে আনন্দ পাচ্ছে। এবার একটু খেয়াল করো, মামার সাথে বইমেলায় গিয়ে অবসরকালীন বিনোদনের জন্য সে কয়েকটি বই কিনে নেয়। মামা তাকে বলেন জ্ঞানের ভান্ডারকে সমৃদ্ধ করতে হলে বই পড়ার বিকল্প নেই। এটা আমাদের উদ্দীপকেও কিন্তু লেখক বলেছিলেন। সৌমিকের বই পড়ার আগ্রহ দেখে মামা তাকে বিশ্ব সাহিত্য কেন্দ্রের ভ্রাম্যমাণ লাইব্রেরিতে ভর্তি করে দেন। অর্থাৎ বিশ্ব সাহিত্য কেন্দ্রের ভ্রাম্যমাণ লাইব্রেরিতে কাকে ভর্তি করে দেন, সৌমিককে ভর্তি করে দেন। অর্থাৎ সে যাতে বই পড়ে, সে বই পড়ে নিজে নিজে শিক্ষিত হয়, নট অর্থ উপার্জনের জন্য বই পড়বে। ওকে ভাইয়া, ক্লিয়ার? অর্থাৎ সে কিন্তু ভালো কাজ করতেছে। তাহলে আমাদের বই পড়ার গল্পের সাথে আমাদের উদ্দীপকের মিল কিন্তু যারা পড়েছো বই পড়া গল্প তারা কিন্তু খুঁজে পাইছো ভাইয়া। ওকে, না পাইলে তোমরা অবশ্যই সেই ক্লাসটা আগে দেখে নিবা।
ক নম্বরে বলা হয় যে সুশিক্ষিত লোক লোক মাত্রই কি, আমরা কিন্তু ভাইয়া নিজে নিজেই সুশিক্ষিত। মানে সুশিক্ষিত মানে কি, দেখো সুশিক্ষিত মানে যে হচ্ছে ভালো মানের শিক্ষিত, যে আসলে প্রকৃত শিক্ষিত। তো প্রকৃত শিক্ষিত কে, বইয়ে যদি তুমি গল্পটা পড়ে থাকো, বই পড়া গল্পটা, আমরা কিন্তু জানি সেখানে লেখক বলেছিলেন সুশিক্ষিত লোক মানে হচ্ছে স্বশিক্ষিত, মানে যে নিজে নিজে শেখে সেই হচ্ছে প্রকৃত শিক্ষিত। যেহেতু এখানে হচ্ছে ভাইয়া আমরা যদি খেয়াল করি সৌমিক কিন্তু নিজে নিজে শিখতেছে, ইট মিনস সে হচ্ছে কিন্তু ভাইয়া শিক্ষিত। আচ্ছা তাহলে এবার ক নম্বরের উত্তর জাস্ট আমরা লিখবো যে স্বশিক্ষিত, এই কথাটুকু লিখলেই, এই কথাটুকু তুমি বানান যদি উইদাউট মিস্টেকে লিখতে পারো তাহলেই কিন্তু তুমি 1 নম্বর নিশ্চিতভাবে পেয়ে যাবে। আচ্ছা, খ নম্বরে দেখো মনের হাসপাতাল বলতে কি বোঝায় ভাইয়া? মনের হাসপাতাল কথাটা আশা করি ধরতে পারছো যারা গল্পটা পড়ছো। ওই যে আমরা কিন্তু বলেছিলাম লাইব্রেরি হচ্ছে ভাইয়া আমাদের মনের হাসপাতাল, বিকজ আমাদের মন যখন খারাপ থাকে লাইব্রেরিতে গিয়ে আমরা বিভিন্ন সাহিত্য বই পড়তে পারি, এতে আমাদের মন ভালো হয়। ইট মিনস মনের যে হাসপাতাল সেটা হচ্ছে লাইব্রেরি। তাহলে এই কথাটা তোমরা কি খ নম্বরে লিখতে পারবা না? অফকোর্স লিখতে পারবা। দেখো খ নম্বরে 2টা পয়েন্ট করবা তোমরা, ওকে? 2টা পয়েন্ট। প্রথম পয়েন্টে লিখবা যে লাইব্রেরিতে স্বচ্ছন্দ চিত্তে অর্থাৎ নিজের উদ্যোগে সাহিত্য চর্চার মাধ্যমে আমাদের মানসিক শক্তি গড়ে ওঠে বলেই গড়ে ওঠে বলে বই পড়া প্রবন্ধে প্রমথ চৌধুরী লাইব্রেরিকে মনের হাসপাতাল বলেছেন। মেইন কথাটা তোমরা লিখবা। আর আমি যেটা বললাম সেটা হচ্ছে তোমরা 2 নং পয়েন্টে লিখবা, অর্থাৎ লাইব্রেরি কিভাবে লাইব্রেরি সাহিত্য চর্চার মাধ্যম এবং এটা হচ্ছে আমাদের মনের হাসপাতাল, এই জিনিসটা একটু বিশ্লেষণ করে তোমরা 2 নং পয়েন্টে লিখবা। যে দেখো প্রমথ চৌধুরীর মতে কেবল উদরপূর্তি হলেই আমাদের মন ভরে না, আর আমাদের দাবি, আমাদের মনের দাবি মেটাতে না পারলে আমাদের আত্মা বাঁচে না। আমরা যদি আমাদের মন চাচ্ছে ভাই না মনকে শান্তি দে, একটু সাহিত্য পড়, সাহিত্য পড়লে মনটা শান্তি পাবে, মানে কিন্তু আমরা পেটের দায়ে সাহিত্য পড়ে কি হবে, আমরা অন্য করা পড়ে যেটা করে আমরা টাকা রোজগার করতে পারবো সেটা বলবো। তো এই জন্য আমরা মনের দাবিটা অনেক সময় মেটাই না, বাট মনের দাবি না মেটালে আমাদের মনটা ভেঙে যাবে, মনটা মরে যাবে। আমাদের শারীরিক মৃত্যু যেটা সেটা হচ্ছে আলাদা, বাট মনেরও কিন্তু ভাইয়া মৃত্যু হয় অনেক সময়, মনের মৃত্যু। এতে তোমার শারীরিক মৃত্যু হতে হবে না, বাট মনের আত্মা কিন্তু বাঁচে না। মনকে সতেজ ও সরাগ রাখতে না পারলে আমাদের প্রাণ নির্জীব হয়ে পড়ে। অর্থাৎ আমরা যদি মন সবসময় খারাপ থাকে তাহলে আমাদের প্রাণ কি হবে, নির্জীব, অর্থাৎ আমরা মারা যেতে পারি। এজন্যই প্রয়োজন হচ্ছে লাইব্রেরি। লাইব্রেরিতে আমরা স্বতঃস্ফূর্ত ভাবে অর্থাৎ নিজে নিজের উদ্যোগে সাহিত্য চর্চা করতে পারি, এতে আমাদের মন সুস্থ ও সতেজ থাকে। এ কারণেই লেখক লাইব্রেরিকে মনের হাসপাতাল বলেছেন ভাইয়া, ওকে? চর্চা করে ক্লিয়ার। এরপরে দেখো গ নম্বরে বলা হয়েছে উদ্দীপকের মূল ভাব, অর্থাৎ উদ্দীপকের যদি আমরা মূল ভাব দেখি যে সৌমিক সে কিন্তু স্বতঃস্ফূর্ত ভাবে নিজের উদ্যোগে লাইব্রেরিতে গিয়ে সাহিত্য চর্চা করতেছে, ইট মিনস তার কোনো টাকার লোভ নাই। সো দেখো উদ্দীপকের এই যে মূল ভাবটা, এইটা বই পড়া প্রবন্ধের কোন দিকের সঙ্গে সাদৃশ্যপূর্ণ? ভাইয়া তুমি সরাসরি লিখে দেবা যে উদ্দীপকের মূল ভাব বই পড়া প্রবন্ধে বর্ণিত লাইব্রেরির প্রয়োজনীয়তার দিকের সাথে সাদৃশ্যপূর্ণ। বিকজ এখানে আমাদের সৌমিক যে এই যে কি করতেছে, সৌমিক যে এই যে কি বলতেছে যে অবসরকালীন বিনোদনের জন্য কয়েকটি বই কিনে নেয়, পাশাপাশি তার যে সাহিত্যের প্রতি আগ্রহ, এখন সে সাহিত্যের বই কোথায় পাবে? লাইব্রেরিতে পাবে না। ইট মিনস লাইব্রেরির এখানে প্রয়োজনীয়তা বোঝানো হচ্ছে। তাহলে এখন আমরা গ নম্বরে সরাসরি লিখে দেব যে উদ্দীপকের মূলভাব বই পড়া প্রবন্ধে বর্ণিত লাইব্রেরির প্রয়োজনীয়তার দিকটির সাথে সাদৃশ্যপূর্ণ। আচ্ছা এবার একটু খেয়াল করো, মেইন কথাটা লিখলাম, এখানে তোমরা 1 মার্ক পেয়ে যাবা। এরপরে তোমরা দ্বিতীয় পয়েন্টে কি লিখবা ভাইয়া? ওই যে তোমরা যে পাঠ পরিস্থিতি পারো নেই সেখান থেকে তোমরা একটু 2-3টা লাইন তুলে দিবে। এখন তুমি যে কোনো 2-3টা লাইন তুলে দিতে পারো, ওকে? অনেকেই বলে যে ভাইয়া আসলে এই উদ্দীপক অনুসারে আমি যদি দেই, হ্যাঁ সেটা অনেক ভালো হয়, বাট তুমি যদি না জানো যে এখন আমি কি দেবো, উদ্দীপক অনুসারে কোন কথাটুকু লিখবো, সেক্ষেত্রে ভাইয়া তুমি একটা নির্দিষ্ট 2-3টা বাক্য তুমি মুখস্থ রাখতে পারো পাঠ পরিস্থিতি থেকে, সেই 3টাই তুমি, সেই 2-3টা বাক্যই তুমি লিখে দিবা, কোনো সমস্যা হবে না আশা করি। সো দেখো এখানে পাঠ পরিস্থিতি থেকেই 2-3টা লাইন কিন্তু তুলে দেওয়া হয়েছে, তুমি তোমার ইচ্ছা মতো দিতে পারো। দেন হচ্ছে 3 নং পয়েন্টে এসে তুমি এখন বলবা যে এই যে সাদৃশ্যপূর্ণ কেন হলো, অর্থাৎ এখানে যে বলা হলো যে হচ্ছে সাদৃশ্যপূর্ণ কিসের সঙ্গে, বই পড়া প্রবন্ধের সাথে, এই মূল ভাবে কি কোন দিক দিয়ে, লাইব্রেরির প্রয়োজনীয়তা। সো এটা যে সাদৃশ্যপূর্ণতা এটা এখন ব্যাখ্যা করবা হচ্ছে তুমি একদম 3 নং পয়েন্টে। দেখো উদ্দীপকে বই পড়ার আগ্রহ এবং তা বাস্তবায়নে লাইব্রেরির গুরুত্বই প্রধান হয়ে উঠেছে, কেননা ওখানে শ্রমিকের লাইব্রেরি ছাড়া তো সে সাহিত্য বই পড়তে পারবে না। বই পড়ার অভ্যাস বাড়ানোর জন্য লাইব্রেরি প্রধান ভূমিকা রাখতে পারে। লাইব্রেরিতে পছন্দের বই পড়ে একজন ব্যক্তি যথার্থ শিক্ষিত হয়ে উঠতে পারে। বই পড়া প্রবন্ধেও লেখক এটি বোঝাতে চেয়েছেন, আর প্রবন্ধের এই দিকটি উদ্দীপকের মূল ভাব ফুটে উঠেছে। তাহলে এখানে তুমি 1 পাবা। দেন হচ্ছে তুমি কি করবা, এই যে এখানে তুমি পাঠ পরিস্থিতি থেকে 1 পাবা।
তাহলে এই টোটাল 3 তোমাকে দিতে বাধ্য থাকবে ভাইয়া, দিতে বাধ্য থাকবে, কেন দিবে না? অনেকেই বলে ভাইয়া না 3-এ 2 দেয়, আসলে তারা টিচার না। ওকে, সো তুমি যদি এইভাবে লিখো তাদেরকে দিতে হবে। বাংলা থেকে পাওয়া যায়ই না এমন কোনো কথা আছে নাকি? আচ্ছা, এরপরে দেখো ঘ নম্বর। আচ্ছা, ঘ নম্বরে আমরা একটু দেখি কি বলা হয়েছে, যে উদ্দীপকের মূল ভাব, অর্থাৎ উদ্দীপকের মূল ভাব কি ভাইয়া? আমরা কিন্তু গ নম্বরে দেখলাম যে আমাদের লাইব্রেরির প্রয়োজনীয়তা। মূল ভাব মূলত বই পড়া প্রবন্ধের মূল ভাবের অংশ বিশেষকে প্রস্ফুটিত করে। এখন বই পড়া গল্পে তো অনেক অনেক মূল ভাব আছে, মানে মূল ভাব একটা হলে অনেক ভাব আছে, কিন্তু কথা হচ্ছে উদ্দীপকের যে মূল ভাবটা এটাও কিন্তু আমাদের বই পড়া প্রবন্ধের যে মূল ভাব সেটার কিছু অংশকে সাদৃশ্য করে বা প্রস্ফুটিত করে বা একই। সো এই বক্তব্যটির আমাদের যথার্থতা নিরূপণ করতে হবে। এখন তুমি প্রথম যে এখানে ঘ নম্বরে 4টা পয়েন্ট করবা, প্রথম পয়েন্টে এই পুরো কথাটা লিখে লিখবা হচ্ছে মন্তব্যটি যথার্থ, লিখলেই তুমি 1 মার্ক পেয়ে যাবা। এর পরবর্তীতে তুমি 2 নম্বর পয়েন্টে কি করবা, 2 নম্বর পয়েন্টে তুমি পাঠ পরিস্থিতি থেকে 2-3টা বাক্য তুলে দিলে 1 মার্ক পেয়ে যাবা, 2 মার্ক নিশ্চিত। এর পরবর্তীতে তুমি দেখো, আচ্ছা আমি একটু দেখি তাহলে। দেখো ঘ নম্বরে কিন্তু ওই কথাটাই বলা হয়েছে যে সাহিত্য চর্চার আবশ্যকতা বর্ণনায় বই পড়া প্রবন্ধের লেখক বিভিন্ন বিষয়ের অবতারণা করলে উদ্দীপকে শুধু লাইব্রেরির গুরুত্বের দিককে প্রস্ফুটিত হয়েছে, এটাতে তুমি 1 পেয়ে গেলা। এরপরে পাঠ পরিস্থিতি থেকে কিছু লিখে তুমি এখানে 1 পেয়ে গেলা। এর পরবর্তীতে তোমাকে দেখো, হ্যাঁ এখানে পাঠ পরিস্থিতি থেকে আরো এই কথাটুকু লেখা হয়েছে। এর পরবর্তীতে 3 নং পয়েন্টে তুমি এখন লিখবা যে উদ্দীপকের মূল ভাবটা কি। সো দেখো, উদ্দীপকের সৌমিককে সাহিত্য চর্চায় আগ্রহী মনোভাব পোষণ করতে দেখা গেছে। শিক্ষা প্রতিষ্ঠান থেকে লব্ধ শিক্ষা পূর্ণাঙ্গ নয় বলে ব্যাপকভাবে বই পড়া দরকার। উদ্দীপকের সৌমিক বই পড়া প্রবন্ধের লেখকের কাঙ্ক্ষিত পাঠ চর্চার অভ্যাসকারী, সে স্বতঃস্ফূর্তভাবে পছন্দের বই পড়তে ভালোবাসে। প্রবন্ধের লেখক সাহিত্য চর্চার ক্ষেত্রে আমাদের প্রতিবন্ধকতা এবং এসব প্রতিবন্ধকতা থেকে উত্তরণের উপায় বর্ণনা করেছেন। উদ্দীপকের সেগুলোর ভেতরে কেবল একটি দিকই উঠে এসেছে, জাস্ট এটা আমরা লিখে দিলাম। অর্থাৎ উদ্দীপকে কিন্তু একটা দিক উঠে এসেছে, কোন দিকটা? যে হচ্ছে প্রতিবন্ধকতা থেকে উত্তরণের উপায়, অর্থাৎ লাইব্রেরির প্রয়োজনীয়তা। অপরদিকে আমরা যদি বইয়ে খেয়াল করি তাহলে একটু খেয়াল করো যে জগতের সাথে তাল মিলিয়ে উন্নত জীবনযাপন করতে হলে স্বশিক্ষিত হতে হবে, অর্থাৎ নিজে নিজে শিখতে হবে, আর যে জন্য আমাদেরকে লাইব্রেরির প্রয়োজন। আর এজন্য দরকার বই পড়া, এই বই পড়া চর্চার জন্য আবার প্রয়োজন হচ্ছে লাইব্রেরি। এক কথায় লাইব্রেরির দিকটা সাদৃশ্যপূর্ণ, ইট মিনস এটাই তুমি লিখে দিবা। লক্ষ্য করো, বই পড়া প্রবন্ধে লেখক আমাদের শিক্ষা ব্যবস্থার ত্রুটি এবং বই পড়ার গুরুত্ব ব্যাখ্যা করলে উদ্দীপকে এসব আসেনি। অর্থাৎ আমরা কিন্তু বই পড়া গল্পে অনেক ভাব দেখতে পারি, যেমন কি সেখানে শিক্ষা ব্যবস্থার ত্রুটি এ সম্বন্ধে কথা রয়েছে, এরপরে শিক্ষা ব্যবস্থার যারা শিক্ষক তাদের সম্বন্ধে কথা রয়েছে, এরপরে সে সময়ের যে আরো প্রাচীন মিশরীয় ফ্রান্সীয় ওই রকম কিছু কথাবার্তা উঠে এসেছে। বাট এই আমাদের উদ্দীপকে কিন্তু এত কথা উঠে আসেনি, জাস্ট লাইব্রেরির গুরুত্বের কথা। সো এই কথাটার দিক দিয়ে সাদৃশ্য, শুধু বই পড়ার চর্চা লাইব্রেরির ভূমিকার দিক দিয়ে উঠে এসেছে উদ্দীপকে। তাই বলা যায় উদ্দীপকের মূল ভাবে মূলত বই পড়া প্রবন্ধের মূল ভাবের অংশ বিশেষকে প্রস্ফুটিত করে। কারণ এক কথায় বই পড়া গল্পে অনেক ভাব রয়েছে, যার মধ্যে একটি ভাব হচ্ছে আমাদের হচ্ছে লাইব্রেরির প্রয়োজনীয়তা, আর অপরদিকে উদ্দীপকে শুধু এইটারই কথা বলা হয়েছে, লাইব্রেরির প্রয়োজনীয়তা। ইট মিনস অংশ বিশেষকে প্রস্ফুটিত করে। তো এটা লিখলে পাবে 1 মার্ক। দেন হচ্ছে এখানে উদ্দীপক থেকে লিখলে পাবে 1 মার্ক। দেন হচ্ছে তোমার হচ্ছে পাঠ পরিস্থিতি থেকে লিখলে পাবে 1 মার্ক। আর হচ্ছে মেইন কথাটা লিখলে, অর্থাৎ ক নম্বরে প্রথম পয়েন্টে যদি মন্তব্যটি যথার্থ লেখো 1 মার্ক। সো এই টোটাল 4 মার্ক তুমি নিশ্চিতভাবে কভার করতে পারবে বা পেয়ে যাবে। ওকে, পেয়ে যাবি। আচ্ছা, তাহলে এই দুইটাই ছিল হচ্ছে আমাদের সিকিউ। তাহলে তোমরা বলবা যে ভাইয়া আরো সিকিউ করান, আরো সিকিউ করলে আরো ক্লিয়ার হবে। হ্যাঁ ক্লিয়ার হবে, বাট মনে রাখবা বাংলার ক্ষেত্রে অত বেশি সিকিউ করার কোনো প্রয়োজন হয় না ভাইয়া। তুমি এমনিতেই 2-3টা সিকিউ সমাধান করলে তুমি বুঝতে পারবা যে আমি আসলে তোমার গল্পটা বুঝতে পারছি কিনা। ওকে, সো বাংলার ক্ষেত্রে সিকিউ সমাধানের অর্থ হচ্ছে তুমি বইয়ের গল্পটা ভালোভাবে পড়ছো কিনা সেইটা জাস্ট দেখা। ওকে, আশা করি তোমরা প্রত্যেকটা জিনিস ভালোভাবে ক্লিয়ার হয়েছো। তো এই ছিল আমাদের আজকের ক্লাস। কেমন লাগলো ক্লাসটি কমেন্ট করে জানাবে, বাট তোমরা আগেই কমেন্ট করবে না। তোমরা যদি আমার আগের ক্লাসটি, অর্থাৎ এই অধ্যায়ের মানে এই গল্পের পুরো রিভিউটা, অর্থাৎ গল্পটা আমি যে পড়িয়ে দিয়েছিলাম তোমাদেরকে, সেই ক্লাসটা করে থাকো, তাহলে তোমরা কমেন্ট করবে, অন্যথায় কমেন্ট করার কোনো প্রয়োজন নেই। ওকে ভাইয়া, সো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই সে পর্যন্ত ভালো থাকবে। আমাদের এই ক্লাসটি ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো দিয়ে রাখবে, আর ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখবে। ওকে, সো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই সে পর্যন্ত ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।